দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ। পৌষ মাস, প্রচন্ড শীত পড়েছে। শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে। একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিলেন কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নেমে আসে তাকে বলে কুয়াশা। ইমনের খুব অবাক লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতর বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনের সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদুনের স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ, হুট করে মারামারি শুরু করে দেয়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধাম ধাম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যে থেমে যায়, আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাতি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতু রান্নাবাতি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব। যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনো নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেওয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমানও না। 5 দিনের বড়, ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদেরও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলার সিঁড়িতেও রেলিং দেওয়া উচিত। রেলিং দেওয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলে আনন্দ হতো, এখন হয় না। মা ডাকা মানে কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু অবশেষে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন যথেষ্ট ঘ্যানঘ্যানানি হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনো বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে বসে নিজে নিজেই খেলছে। ইমনের কাছে খুবই আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, কিছু দেখলেই 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে বলে যে 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 মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙ্গুল দিয়ে দেখায়। সুপ্রভা 2 হাতের 2 আঙ্গুলে দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো যে যে যে
সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো, আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে। লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলেছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুব খুব করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখন সামনে থেকে। ইমন দোতলা থেকে একতলা নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে সর্বনাশ হবে, খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামলো, কেউ তাকে দেখলো না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দান যাইব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবে না, তার উপরই রাগ করবে, চর মারবে বা চুলে ধরে ঝাঁকুনি দেবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে। দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তার খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শুনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই আমাকে 1 গ্লাস পানি দাও, সে অবধারিতভাবে না শোনার ভান করে চলে যাবে, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন আর লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পরে যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই। মিতু ডাকছে। মিতুর কমলা খাওয়া শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে একটা দুটো কোয়া হয়তো তার হাতে দেবে, তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো কিছুই ঠিক নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা ওঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তার ছোট চাচাকে দেখতে কেমন জানি লাগে, জানিস কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো লাগে। দাড়ি রেখেছি তো এই জন্যেই। রাম ছাগলেরও তো দাড়ি থাকে। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তা খুব মন খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার। আবার মিথ্যে কথা বলে মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে আবার মিথ্যে কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাকি, কোনো দিনও আসবে না। আসবে, তুই বললেই হবে।
সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা ল্যাচড়ে নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি, তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেচোর মতো। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবি যেন মাকে সে চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি ঝাপড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এই হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলে কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক 20 বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি তুই? যা বলেছি তুমি শুনেছ। তোর মাথাটা কি খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময় বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলেছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্প গুজব করবি? এরকম করলে আর আসবই না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম, ফেলে দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসার শব্দ না শুনি, তাহলে সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করল। ছোট চাচার একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরো বেড়েছে। জ্বরের আঁচে মুখ লালচে হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনে একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না। তোমার খবর বলো, ব্যবসা পাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপ বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে। ক্যাশ টাকাও তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছো? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণ সহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাত দেখতে খুব সুন্দর হয়েছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘর বাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে আর কি করবে? মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভ্রু কুঁচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে। মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখিয়ে কি হবে? মনে হয় শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছুই নেই। আমি কোনো শান্তির বাড়ি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলুন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোড় করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোড় করবে না। এসব নাটক আমার ভালো লাগে না।
আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে আছি, নিয়ে যাব। একটা দিন থাকবো, তারপর চলে আসব। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকে আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও, শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে, সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরেও চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবে না। ইমনের জন্য খুবই অস্থির। ভাবি, আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমাচ্ছে? হ্যাঁ, ওকে দিন একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরাইয়ার সব কিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সে গুনগুন কিছুক্ষণ শুনলেই অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারিদিকে শব্দ অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মধ্যে বোনের ঘরে ঢুকেন, নানা রকম বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরে সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়ার সঙ্গে সঙ্গে বলে, ভাইজান প্রচন্ড মাথা ধরেছে। তিনি তারপরেও বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন। তারপর সুরাইয়া, তুই কেমন আছিস বল। ভালো। দিন রাত 24 ঘন্টা একটা ঘরের ভেতরে থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নাই। পাগল আমি হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনো হব না। আশেপাশের সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এটা একটা কথার মতো কথা বলেছিস। নিজে ভালো থাকবি, নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছা হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না? সব সময় ঘটে। ভাইজান, আমার খুবই মাথা ধরেছে। দিনরাত একটা ঘরে বন্দী হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবে। আমার কথা শোন, মাথা থেকে সবকিছু বাদ দে। আয়, আমরা তোর জীবন নিয়ে নতুন করে কিছু চিন্তা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাইয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতে আমি আরেকটা বিয়ে করে ফেলবো? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে, আর যদি নাও থাকে বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, ইলেকট্রিকের ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি কি চান আমার দুই বাচ্চা নিয়ে তার ঘাট ধরে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান, এখন আপনি যান। আমার এমন মাথা ধরেছে যে ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে ভালো স্বাস্থ্য, চেহারাও সুন্দর। দেখলে মনে হয় বয়স 35 কি 36। হাইলি এডুকেটেড, ইলিনয় ইউনিভার্সিটি থেকে MS করেছে।
আমেরিকার এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টিকেনি। আমেরিকান মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা। কিছুদিন হানি হানি বলা, তারপর সাপ নেউলের খেলা। সুরাইয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শোনেন, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি, আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখে, নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিকলি তালাক হয়ে যায়। কে বলেছে? মাওলানা সাহেব বলেছেন। মাওলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়, ইমনের বাবা তো মাওলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন। এই বিষয়টা সুরাইয়া মনের প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে সঙ্গে আরো একজন বিশ্বাস করে, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনি অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না। ভালো মানুষের কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্র কন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে। এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন। পানির পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা তো নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলে পুলে তো বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করে, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সেই কোন একদিনটা কবে, সেটা ফাতেমা জানে না, সুরাইয়াও জানে না। সুরাইয়া কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়বে, এর মধ্যেই ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে দেখি, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দেবে। মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন? শরীর খারাপ? সেও সহজে বলবে, না, শরীর ঠিকই আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণই করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে এই ছোট মেয়েটা কে? ওর নাম সুপ্রভা। সুপ্রভা কে? সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো, কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই। তুমি কি ভেবেছিলে যেরকম রেখে গেছো ফিরে এসে সেরকম দেখবে? মানুষটা কথা ঘোরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ, ভাতও খাবো, গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগেই চা খাবে নাকি ভাত খাওয়ার পর চা খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়িটা তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাতও চড়াতে হবে। গরম ভাত, ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচে করে ভাজা। মানুষটার খুব প্রিয় খাবার। সুরাইয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা হয় এক এক রকম। রাতের এই কথোপকথনের অংশটা তার বড় ভালো লাগে।